আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্ডা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে মূলত এখন আমরা অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে যে পর্বটি করতে যাচ্ছি, আপনারা আমাদের টাইটেল দেখে বুঝতে পারছেন ধাতু। যদিও এখানে ধাতু টাইটেল দেওয়া আছে, তা আপনাদের মনে হতে পারে যে আমরা কি আজকে প্রথম ধাতুর ক্লাস করছি বা আজকে প্রথম আমাদের ধাতুর এই পর্বটি কিনা। না, এটা কিন্তু আমাদের ধাতু ৩ নাম্বার পর্ব। অর্থাৎ কি এর আগে ধাতু রিলেটেড আরও ২টি পর্ব আছে, যেটা আপনারা আমাদের অষ্টম শ্রেণী যে বাংলা দ্বিতীয় প্লেলিস্ট আছে সেখানেই পেয়ে যাবেন, অথবা এর আগের দিন এবং তার আগের দিন আপলোড হয়েছে হয়তো। তো ওই অনুযায়ী আপনারা একটু খুঁজে নেবেন, কারণ ধাতুর প্রথম যে পর্বটা ছিল সেখানে আমরা ধাতুর বেসিক সম্পর্কে আলোচনা করেছি, যে ধাতু কি, ধাতু কাকে বলে, আমরা কিভাবে ধাতু চিনতে পারি। কারণ এখন কিন্তু আমাদের পরীক্ষা এমসিকিউ আসে, তো আমাদের এখন আর সংজ্ঞা মুখস্থ করব এবং সংজ্ঞা মুখস্থ করে যে পরীক্ষার হলে লিখে ফেলবো সেটা কিন্তু সম্ভব না। আমাদের এখন সঠিকভাবে চিনতেও হয় ব্যাকরণটা, তাই না? তো ধাতু কি, কিভাবে আমরা চিনব এবং ধাতু কয় প্রকার প্রথম পর্বে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং দ্বিতীয় পর্বে ধাতুর যে প্রকারভেদ আছে তার ভিতরে প্রথম যে প্রকারভেদটা আছে বাংলা মৌলিক ধাতুর প্রকারভেদগুলো, যেমন বাংলা ধাতু, তৎসম ধাতু আর বিদেশি ধাতু, এই ধাতুগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর আজকের পর্বে, যেটা আমাদের ধাতুর শেষ পর্ব, এখানে আমাদের যে ধাতুর আরেকটা প্রকারভেদ আছে সাধিত ধাতু, সেই সাধিত ধাতু নিয়ে আলোচনা করা হবে। তো আমি একটু টাইটেলটা দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন কথা হচ্ছে, এই সাধিত ধাতু শেখার আগে আমাদের অবশ্যই এর আগের পর্বটা দেখে আসতেই হবে, কারণ সাধিত ধাতু শেখার আগে আমাদের আগে মৌলিক ধাতুগুলো চিনতে হবে। তো অনেকেই আছে যারা হয়তো এর আগের পর্বগুলো দেখেননি বা দেখার সুযোগ পাননি, তাদের জন্য আমি একটু বলে দিই সংক্ষেপে, সংজ্ঞাটা বলবো না, জাস্ট কীভাবে আমরা চিনতে পারি মৌলিক ধাতুগুলোকে সেগুলো নিয়ে একটু বলি। মূলত তুই সর্বনাম, অর্থাৎ এই যে আমরা যে ঘনিষ্ঠ কোনো সম্পর্ক বা তুচ্ছ করে কারোর সাথে কথা বলার সময় একটা সর্বনাম ব্যবহার করি না, তুই, এই যে তুই সর্বনামটা যা আছে, এই তুই সর্বনামের সাথে যে সকল ধাতু, অর্থাৎ ক্রিয়ার যে মূল অংশ, যে সকল ধাতু যাবে সেগুলোই হচ্ছে আমাদের মৌলিক ধাতু। যেমন আমরা কখনোই বলবো না তুই পড়েন, আমরা কি বলবো? তুই পর, তুই মর, তুই যা, তুই খা, তুই কর, তুই ধর ইত্যাদি, তাই না? এই যে আমরা যে পর, মর, যা, খা, কর, ধর ইত্যাদি ধাতু যে ব্যবহার করছি, আমরা যদি একটু লক্ষ্য করি প্রত্যেকটা ধাতুই কিন্তু তুই সর্বনামের সাথে যাচ্ছে। আমরা যদি বলতাম পড়েন, সেটা কিন্তু যায় না, যে তুই পড়েন, তুই মরেন, তুই করেন, এগুলো কিন্তু কি যাচ্ছে না, তাই না? কিন্তু এই যে আমরা যে পর, মর, ধর, যা, খা ইত্যাদি যে দিয়েছি, এগুলো প্রত্যেকটা আমাদের কি তুই সর্বনামটার সাথে যাচ্ছে। এই প্রত্যেকটাই কি আমাদের তুই সর্বনামটার সাথে যাচ্ছে। যখন আমরা দেখতে পাবো যে তুই সর্বনামের সাথে যেই ধাতুগুলো যাবে সেগুলোই হবে আমাদের মৌলিক ধাতু। আমি নিচে লিখে দিচ্ছি, প্রত্যেকটাই হচ্ছে আমাদের মৌলিক ধাতু। আর এই মৌলিক ধাতুর সাথে যদি আমরা আ প্রত্যয়টাকে যুক্ত করি, যখন আমরা মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয়গুলোকে যুক্ত করব, তখন যেইটা আসবে সেটাই হবে আমাদের সাধিত ধাতু। তাই আমাদের মৌলিক ধাতু সংজ্ঞাটা জানতে হবে, আর মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত করলে হয়ে যাবে সাধিত ধাতু। তো আশা করি আপনারা এখন ভালো মতো বুঝতে পারছেন যে সাধিত ধাতু আসলে কোনগুলো। অর্থাৎ আমি যদি প্রথমটার সাথে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি, পর যোগ আ, এই যে আমি যে আ প্রত্যয়টা যুক্ত করলাম, পর যোগ আ সমান সমান হয়ে যাবে কি পড়া। এটাই হচ্ছে কি আমাদের সাধিত ধাতু। অর্থাৎ কি আমরা তো এখন জেনেই গেলাম যে সাধিত ধাতু কাকে বলে। মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত করলে আমরা যে ধাতুগুলোকে পাবো সেগুলো হচ্ছে সাধিত ধাতু। এখন আমরা কি শুধু বলতে পারি যে পড়া একটা ক্রিয়াপদ? না, পড়া যদি একটা ক্রিয়াপদ হয় সেই ক্ষেত্রে কিন্তু আবার আমাদের পর হচ্ছে এখানে ধাতু, কারণ আমরা জানি ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের যে মূল অংশটা থাকবে, ক্রিয়াপদের যে এক্সট্রা বিভক্তি অংশটা আছে সেটা বাদ দিয়ে দিলে যে মূল অংশটা আমাদের থাকবে সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের মৌলিক ধাতু। তো পর যদি আমি একটা ক্রিয়াপদ হিসেবে গণ্য করতাম সেই ক্ষেত্রে কিন্তু পর হতো আমাদের ধাতু, অর্থাৎ সেটা কিন্তু সাধিত ধাতু না হয়ে মৌলিক ধাতু হয়ে যেত। আমি যদি বলি পড়াচ্ছেন, এই যে আমি একটা ক্রিয়াপদ ব্যবহার করলাম পড়াচ্ছেন, এই পড়াচ্ছেন ক্রিয়াপদকে ভাঙলে আমরা দুটো অংশ পাই, একটা হচ্ছে কি পড়া আর একটা হচ্ছে এচ্ছেন। এটা হচ্ছে আমাদের ক্রিয়া বিভক্তি আর এটা হচ্ছে আমাদের ধাতু, তাই না? এই ধাতুটা কোন ধাতু? সাধিত ধাতু, কারণ পর মৌলিক ধাতুর সাথে একটা আ প্রত্যয় যুক্ত আছে। কিন্তু আমি যদি শুধুমাত্র বলতাম পড়া, সেই ক্ষেত্রে তো আবার কি হয়ে যেত? পর যোগ আ হয়ে যেত,
তখন কিন্তু আবার এটা সাধিত ধাতু না হয়ে মৌলিক ধাতু হয়ে যাবে। কারণ ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে, ক্রিয়াপদকে কিন্তু ধাতু বলেন না। এটা আমাদের একদম মাথায় ঢুকিয়ে রাখতে হবে যে ক্রিয়াপদের যে মূল অংশটা থাকবে সেটাকেই শুধুমাত্র আমরা ধাতু বলতে পারবো, তাছাড়া বাকি অংশগুলো কিন্তু ধাতু না। আর মূল অংশ কিভাবে বের করতে হয় এটা তো আমরা জানি। তো এই জন্য যদি পড়া শুধু থাকে সেটাকে কিন্তু আমরা চোখ বন্ধ করে সাধিত ধাতু বলতে পারি না। যদি পড়া একটা ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করা হয় সেটাকে কিন্তু পর ধাতু হিসেবে ব্যবহার করা হবে। কিন্তু পড়াচ্ছেন এই ক্রিয়াপদটাকে যদি আমরা ভাগ করি তাহলে পড়া হচ্ছে তার মূল অংশ অর্থাৎ ধাতু, এবং এচ্ছেন হচ্ছে তার বিভক্তি অংশ। অর্থাৎ আমাদের এই সংজ্ঞাটা কিন্তু এভাবেই মাথায় ঢুকিয়ে রাখতে হবে যে ক্রিয়াপদের মূল অংশই কিন্তু ধাতু, আর কোনোটা ধাতু হওয়া সম্ভব না। আর যখন আমরা দেখব ধাতুটার সাথে একটা আপ প্রত্যয় যুক্ত আছে, অর্থাৎ সেটাকে ধাতু প্রমাণ করতে হবে, আগে সেটাকে ক্রিয়াপদের মূল অংশ হতে হবে, তারপর যদি আমরা দেখি একটা আপ প্রত্যয় যুক্ত আছে তখন সেটাকে আমরা বলবো সাধিত ধাতু, তাছাড়া সেটা মৌলিক ধাতুই থাকবে। তো এই সাধিত ধাতুর কাকে বলে সেটা আমরা জেনেই গেলাম। মৌলিক ধাতুর সাথে আপ প্রত্যয় যুক্ত করলে যে ধাতু হবে সেটাই হবে সাধিত ধাতু। আমি প্রথম পর্বেই বলেছিলাম যে ধাতু নিজেই 3 সন্তানে বিশ্বাসী, অর্থাৎ কি ধাতু নিজেও 3 প্রকার, তার প্রত্যেকটা প্রকারভেদ 3 প্রকার। যেমন এর আগের পর্বে আমরা দেখে এসেছি মৌলিক ধাতুও 3 প্রকার ছিল, আমাদের যে সাধিত ধাতু আছে সেটাও ঠিক একইভাবে 3 প্রকার। এখন আমরা সেই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি মৌলিক ধাতুর সাথে অপ্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠন করে তাকে সাধিত ধাতু বলে, যেটা একটু আগে আমরা প্রমাণ সহ দেখে আসলাম। এখন হচ্ছে সাধিত ধাতু 3 প্রকার। সাধিত ধাতু 3 প্রকার। এক নাম্বারটা হচ্ছে প্রযোজক ধাতু, যার আরেকটা নামও আছে নিযন্ত ধাতু। দ্বিতীয়টা হচ্ছে নাম ধাতু এবং 3 নাম্বারটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। তো আমরা দেখতে পাচ্ছি সাধিত ধাতু 3 প্রকার: প্রযোজক ধাতু বা নিযন্ত ধাতু, নাম ধাতু, কর্মবাচ্যের ধাতু। তো আমরা তো জানি যে প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে, প্রযোজক হোক বা নাম ধাতু হোক বা কর্মবাচ্যের ধাতু হোক, প্রত্যেকটার ক্ষেত্রে আমার ধাতুগুলোর সাথে আপ প্রত্যয় যুক্ত হবে। তাও 3টার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, তাই বলে তারা 3 প্রকার, নাকি তো এক প্রকারই হয়ে যেত। তো আমরা এখন প্রযোজক ধাতু বা নিযন্ত ধাতু সম্পর্কে জানবো, তারপর নাম ধাতু এবং অবশেষে কর্মবাচ্যের ধাতু। তো এখন আমরা চলে যাব প্রযোজক ধাতু বা নিযন্ত ধাতু কাকে বলে বা কিভাবে চিনবো সেই উপায়গুলোতে। তো আমরা দেখতে পাচ্ছি প্রযোজক ধাতু, যার আরেক নাম দেওয়া ছিল নিযন্ত ধাতু। আমরা জানি এই প্রত্যেকটাই কি হবে, আপ প্রত্যয় যুক্ত থাকবে। তো প্রযোজক ধাতুর সংজ্ঞায় আমরা বলবো মৌলিক ধাতুর সাথে আপ প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু হবে। তো এই সংজ্ঞাটার চেয়ে আমাদের একটু ভালোভাবে আমরা প্রযোজক ধাতুটাকে চিনতে পারি। যখন কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করাবে, সেই ক্ষেত্রে যে ক্রিয়াটা আসবে, অর্থাৎ আমরা তো জানি যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। আর এই ক্রিয়াপদ যখন কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করাবে, যে ক্রিয়াপদটা দ্বারা তার যে মূল অংশ থাকবে সেটাই হবে আমাদের প্রযোজক ধাতু। যেমন একটা উদাহরণ যদি দিই সেক্ষেত্রে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে মূলত কর্তাকে মা, কিন্তু মা যে শিশুকে চাঁদটা দেখাচ্ছেন, যে ওই দেখো চাঁদ বা এই যে চাঁদ মামা বা যেটাই আমরা বলি না কেন, তো মা শিশুকে যে চাঁদ দেখাচ্ছে, দেখার যে কাজটা মূলত সে নিজে করছে না, শিশুকে দিয়ে করাচ্ছে, তাই না? সে দেখাচ্ছে মানে কি, সে নিজে শিশুর দিকে দেখে বলতেছে ওই যে দেখো চাঁদ, অর্থাৎ সে কিন্তু চাঁদ দেখছে না, সে চাঁদটাকে দেখাচ্ছে। কাকে দিয়ে দেখাচ্ছে? শিশুটাকে দিয়ে, অর্থাৎ নিজে কাজটা না করে আরেকজনকে কাজে নিয়োজিত করা। এই জন্যই কিন্তু প্রযোজক ধাতুর আরেক নাম কি ছিল? এই জন্যই প্রযোজক ধাতুর আরেক নামই ছিল নিযন্ত ধাতু। অর্থাৎ সে নিজে কাজটা না করে আরেকজনকে দিয়ে যখন কাজটা করাবে, নিয়োজিত করবে আরেকজনকে, তাহলে এখানে কি আমাদের দেখাচ্ছেন হচ্ছে একটা ক্রিয়াপদ। আর এই দেখাচ্ছেন ক্রিয়াপদকে যদি আমি ভাঙি তাহলে কি দেখা যাবে? দেখা আর এখানে যদি আমি একটু লক্ষ্য করি, এখানে যে দেখাটা যে আছে, যে ধাতুটা আমরা পাচ্ছি, সেই ধাতুটা কিন্তু আমরা মৌলিক ধাতু সাথে আপ প্রত্যয় যুক্ত করে পাচ্ছি। অর্থাৎ যখন আমরা মৌলিক ধাতুর সাথে আপ প্রত্যয় যুক্ত অবস্থায় দেখবো একটা ধাতুকে, তাও আবার এমন ধাতু যে নিজে কাজটা না করে আরেকজনকে দিয়ে কাজটা করাচ্ছে, এমন ক্রিয়াপদের যে ধাতুগুলো থাকবে, সেই ধাতুগুলোর সাথে যদি আবার আপ প্রত্যয় যুক্ত অবস্থায় থাকে সেটাকে আমরা বলবো প্রযোজক ধাতু। ঠিক আছে? অর্থাৎ প্রযোজক ক্রিয়াপদ, এই দেখাচ্ছেন হচ্ছে আমাদের প্রযোজক ক্রিয়াপদ, আর এই প্রযোজক ক্রিয়ার যে ধাতু সেটাই প্রযোজক ধাতু।
অর্থাৎ প্রযোজক ক্রিয়াপদের যে ধাতু তাকে আমরা প্রযোজক ধাতু বলবো। আর প্রযোজক ক্রিয়াপদ কি? যে পদ দ্বারা নিজে কাজ না করে আরেকজনকে দিয়ে কাজ করা বোঝাবে সেটা হবে প্রযোজক ক্রিয়া। আর তার যে ধাতু সেটাই হচ্ছে প্রযোজক ধাতু। তো আবার সেই ধাতুটা কি? একটি আ প্রত্যয় যুক্ত অবস্থায় আছে, মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত অবস্থায় আছে, এই জন্য এটা একটা সাধিত ধাতুর একটি অংশ, প্রযোজক ধাতু। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আরও কিছু উদাহরণ যদি আমরা দিই, যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন ওকে আমরা দেখতে পাচ্ছি পরযোগ আ, পড়া, তারপর আবার ছেন যুক্ত হয়েছে। রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, রাখাল কিন্তু নিজে ঘাসটা খাচ্ছে না, বা গরুকে খাওয়াচ্ছে মানে কি? খাওয়ার কাজটা কিন্তু গরু নিজেই করছে। কিন্তু এখানে আমরা যদি দেখতে পারি এই বাক্যটা, এই বাক্যে যে ক্রিয়াপদটা আছে সে নিজে কাজটা না করে রাখাল নিজে না খেয়ে গরুকে খাওয়াচ্ছে, খাওয়ার কাজটা গরু নিজেই করছে। অর্থাৎ যখন অন্যকে দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটা হয় প্রযোজক ক্রিয়া। আর এই প্রযোজক ক্রিয়ার যে আমাদের ধাতু আছে সেটাই হচ্ছে প্রযোজক ধাতু। আর এই প্রযোজক ধাতু সবসময় কি থাকে? একটা আ প্রত্যয় যুক্ত থাকে। যেমন খাওয়াচ্ছেতে খাওয়াতেও একটা আ প্রত্যয় আছে, পড়াতেও একটা আ প্রত্যয় আছে। তো সুতরাং আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রযোজক ধাতুটা আসলে কি এবং কাকে বলে। এরপর আমরা চলে যাব নাম ধাতুতে। বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয় যোগে গঠিত ধাতুকে নাম ধাতু বলে। অর্থাৎ কি? আমাদের এর আগেগুলো ছিল মৌলিক, আর এখানে হচ্ছে কি? বিশেষ্য, বিশেষণ, আর একটা হচ্ছে অনুকার অব্যয়। এখন কথা হচ্ছে আমাদের এই পর্বটা বা এই নাম ধাতু চেনার জন্য এখন বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে, অনুকার অব্যয় কাকে বলে, এগুলো নিয়ে একটু ঝামেলা হয়ে যাওয়ার কথা। তো এটাকে আমরা আরও সংক্ষেপে এভাবে মনে রাখতে পারি যে একটু আগে আমরা প্রযোজক ধাতুটা দেখে এসেছিলাম যে যখন আমরা অন্যকে দিয়ে কাজটি করাবো সেটা হবে কি? প্রযোজক ধাতু। আর যখন আমি নিচ থেকে কাজটি করব সেটাই হবে নাম ধাতু। এভাবে আমরা মনে রাখবো যে প্রযোজক ধাতু বাদ দিয়ে আরেকটা যে ধাতু আছে সেটাই হচ্ছে নাম ধাতু, যার সাথে একটা আ প্রত্যয় যুক্ত থাকবে। যেমন আমরা যদি উদাহরণ দিই, একটা ঘুম যোগ আ, ঘুমা। তো আমি যদি উদাহরণে দিই যে আমি নিজেকে লিখলাম অর্দা ঘুমাচ্ছে, এখানে যদি আমরা একটা লক্ষ্য করি, ঘুম যোগ আ, ঘুমা, এটা কি একটা আমাদের আ প্রত্যয় যুক্ত হয়ে একটা ধাতু। এই ঘুমাচ্ছেনের যদি ক্রিয়াপদটাকে আমরা ভাঙি তাহলে আমরা কি পাই? এটা পাচ্ছি ঘুমা, আর এটা হচ্ছে ছে। তো এই যে ঘুমাটা যে আছে এই ধাতুটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাচ্ছি কি? ঘুম যোগ আ, অর্থাৎ একটা আ প্রত্যয় আমরা যুক্ত অবস্থায় পাচ্ছি। এই আ প্রত্যয়টা যুক্ত অবস্থায় আছে। এখন আমরা যদি ঘুমাচ্ছে এবং পড়াচ্ছে ভিতর পার্থক্যটা করতে যাই, যে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছে, সেখানে শিক্ষক নিজে পড়ছে না, তাই না? পড়া যে কাজটা, পড়াচ্ছের যে কাজটা, পড়া, এই কাজটা কে করছে? ছাত্ররা নিজেরা করছে। রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, রাখাল নিজে খাচ্ছে না, গরুকে খাওয়াচ্ছে। কিন্তু অর্দা যে ঘুমাচ্ছে, অর্থাৎ আমি নিজে যে ঘুমাচ্ছি, এখানে আমি নিজে কাজটা করছি। আমার ঘুম, আমি নিজেই ঘুমাচ্ছি, অন্য কেউ আমাকে মানে আমার ঘুম অন্য কেউ ঘুমিয়ে দিবে তা কিন্তু হয় না, যে আমি এখন ঘুমানোর টাইম নেই, আমার ভাগের ঘুমটা তুই ঘুমায় দে, এরকম কিন্তু হয় না, তাই না? অর্থাৎ এই কাজটা আমি নিজ থেকেই করছি এবং নিজেই করছি। কিন্তু পড়াচ্ছে, খাওয়াচ্ছে, সেখানে যে আপত্যয় যুক্ত হয়ে যে ধাতুগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে আমি নিজে কাজটা না করে আরেকজনকে দিয়ে কাজটা করাচ্ছিলাম। এই জন্যই নাম কি ছিল? নিজন্ত ছিল। প্রযোজক ধাতুর নাম এই জন্যই আরেকটা নাম হচ্ছে নিজন্ত ধাতু। যখন নিচ থেকে কাজটা করব সেটাকে আমরা নাম ধাতু মনে রাখবো। তখন আমাদের বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয় আবার চেনার প্রয়োজন পড়বে না। যদিও অনেকে বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয় চিনেই, তাই তাদের জন্য সমস্যা হবে না, কারণ আমাদের যে পদ প্রকরণ অধ্যায়টা আছে সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা প্রকারভেদ কিছু পর্ব আগে আমরা বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে, অনুকার অব্যয় কাকে বলে, এই প্রত্যেকটা সম্পর্কে জেনে এসেছি এবং শিখে এসেছি। তাই এগুলো চিন্তা কিন্তু অসুবিধা হওয়ার কথা না। যে পদ দ্বারা নামকে বুঝায়, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণকে বুঝালে বিশেষণ হবে, আর অনুকার অব্যয় আমরা সবাই জানি। তো এই জন্য আমরা যদি কেউ নাম জেনে থাকি সে এইভাবে মনে রাখতে পারি যে যখন নিজে কাজটি করব সেটা হবে নাম ধাতু, আর যখন আরেকজনকে দিয়ে আমি কাজটা করাবো যার নাম হবে প্রযোজক ধাতু বা নিজন্ত ধাতু। তো আশা করি নাম ধাতু নিয়ে এখন আর কারো কোনো সমস্যা থাকবে না। এবার আমরা আমাদের সর্বশেষ যে প্রকারভেদটা আছে কর্মবাচ্যের ধাতুতে চলে যাব। সর্বশেষ যেটা আছে কর্মবাচ্যের ধাতু। বাক্যে কর্তার চেয়ে কর্মের সাথে যখন ক্রিয়ার সম্পর্ক প্রধান হয়ে ওঠে তখন সে ক্রিয়াকে কর্মবাচ্য ক্রিয়া বলে। এটাকে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি মৌলিক ধাতুর সাথে আপ্রত্যয় যুক্ত হয়ে, যেমন কর যোগ আ, করা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আমি তোমাকে অঙ্ক করতে বলেছি, এখানে কর্তার চেয়ে কর্মকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। যখন আমরা দেখতে পাবো যে কর্তার চেয়ে আমাদের কর্মর সাথে যখন ক্রিয়ার সম্পর্কটা বেশি, অর্থাৎ কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক না থেকে, যেখানে আমরা জানি যে কর্তার সাথে ক্রিয়ার বেশি সম্পর্ক থাকে, কর্তাই মূলত কাজটা করে থাকে, যেখানে কর্তার চেয়েও কর্মের সাথে ক্রিয়ার সম্পর্কটা বেশি থাকবে বা প্রধান থাকবে, সেটাকে আমরা বলবো
কর্মবাচ্যে ধাতু। তো আশা করি আমাদের যে আজকের পর্বটি ছিল সাধিত ধাতু, সেটা হচ্ছে কি মৌলিক ধাতুর সাথে আপ প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতুগুলো গঠন হয় সেটাকে আমরা বলি সাধিত ধাতু। তো এই সাধিত ধাতু যে প্রকারভেদগুলো ছিল প্রযোজক বা নিযন্ত ধাতু, নাম ধাতু এবং কর্মবাচ্যের ধাতু, এই ধাতুগুলো নিয়ে কারো কোনো সমস্যা নেই বা থাকবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি দেখার জন্য। এর পরবর্তী যে পর্বগুলো আছে সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দা আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।